যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় নিম্ন আদালতে বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণ, জামিন আবেদন। আজ চূড়ান্ত হচ্ছে চলতি অর্থবছরের সংশোধিত এডিপি। অর্থবছরের ৯ মাসে ৭.৫% প্রবৃদ্ধি অর্জন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্স সিনেটে আজ চতুর্থ দফায় শুনানি। যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা। এবং নীতিমালা ছাড়াই রাজধানীতে চলছে স্বর্ণবন্ধকি ব্যবসা। বেশিরভাগেরই নিবন্ধন না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। রাজধানীর যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এজন্য সকাল ৯:১৫টায় গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। ২০১৫ সালে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে গাড়িতে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করে পুলিশ। পরে এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খন্দকার মাহবুব হোসেন এবং বরকতুল্লাহ বুলু সহ ২৮ জনের বিরুদ্ধে গত ৩০ মার্চ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিকে গ্যাটকো দুর্নীতি মামলা সহ আরও ৫টি মামলায় আজ জামিন আবেদন করার কথা রয়েছে বেগম জিয়ার। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বাইরে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন। বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। সুমন, আপনার কাছে সবশেষ কি খবর রয়েছে বেগম খালেদা জিয়া সম্পর্কে? আপনি জেনে থাকবেন কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহানগর দায়রা জজ আদালত ঢাকার এখানে এসে তিনি আত্মসমর্পণ করেছেন। আপনি আগেই জেনে থাকবেন যে গত ৩০ মার্চ তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার একটি গাড়ি পোড়ানোর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তার প্রেক্ষিতেই কিন্তু আজকে তিনি এই আদালতে আত্মসমর্পণ করেছেন। এখন এই আদালতের বিচারিক কার্যক্রম চলছে। এই বিচারিক কার্যক্রম শেষে আদালত কি ধরনের নির্দেশনা দেন, তার পক্ষ থেকে জামিন চাওয়া হবে, তাকে জামিন দেওয়া হয় কিনা সেটি কিন্তু দেখার বিষয়। যদিও বিএনপি পন্থী আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন, বেগম জিয়ার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন যে এই মামলার তার জামিন পাওয়ার সম্ভাব্যতাই সবচেয়ে বেশি। তারপরও আমরা অপেক্ষা করছি যে কি ধরনের নির্দেশনা আসে, সেটি জানা মাত্রই কিন্তু আমরা জানিয়ে দেব। আর এই মুহূর্তে আপনারা দেখতে পারেন যে আমি একটু দেখাতে চাই যে এই আদালত চত্বর কিন্তু একেবারে জনাকীর্ণ হয়ে গেছে। অর্থাৎ আইনজীবী, বিএনপির নেতা কর্মী সমর্থক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব মিলিয়ে আদালত চত্বরের মধ্যে এক ধরনের জটলা বা ভিড় আমরা দেখতে পাচ্ছি। তিনি যখন এখানে প্রবেশ করেন তখন খুব ভিড় ঠেলে কিন্তু তাকে আদালতের দোতলায় যেতে হয়, যেখানে এই মামলার বিচার কাজ চলছে। এই মামলার যে আত্মসমর্পণ করেছেন এরপর পরে তিনি এই আদালতেরই এই ভবনেরই ৬ তলায় যাবেন, সেখানে গ্যাটকো দুর্নীতি মামলায় তিনি হাজিরা দেবেন। এরপর পর এখান থেকে তিনি সিএমএম আদালতে যাবেন, সেখানেও যাত্রাবাড়ী থানায় আপনি জেনে থাকবেন যে ২টি মামলা হয়েছিল। সেই ২টি মামলার মধ্যে এটি হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে, যেটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য আইনে যে মামলাটি, সেটিতে তিনি হাজিরা দিবেন এখান থেকে বের হয়ে গিয়ে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে তিনি যেখানে আসবেন তার আজকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকাল থেকে আমরা পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী যারা রয়েছেন, পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদের কিন্তু ব্যাপক তৎপরতা এখানে দেখেছি। সকাল থেকে বলতে গেলে কোনো ধরনের নেতাকর্মী বা সাধারণ মানুষ যারা এমনি কোর্টে আসেন তাদেরকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুলিশ আমাদেরকে জানিয়েছিলেন যে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। তার জন্য যা যা করার দরকার তারা কিন্তু সেটাই করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে সকাল 9:15 দিকে রওনা দেন। রওনা দিয়ে এখন থেকে প্রায় 20 মিনিট আগে তিনি এখানে পৌঁছান এবং আদালতের বিচারিক কার্যক্রম চলছে। এই মামলা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি যে 2014 সালের 5 জানুয়ারির সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত বছরের 5 জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর পরই কিন্তু এই অবরোধের মধ্যে 23 জানুয়ারি রাতে যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে 29 জন যাত্রী দগ্ধ হন, তাদের মধ্যে একজন কিন্তু মারা যান। এর পরিপ্রেক্ষিতে কিন্তু মামলাটি দায়ের করা হয়, অর্থাৎ দুটি মামলা দায়ের হয়। দুটি মামলার মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে যে মামলাটি, সেটিতেই কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি এসেছেন। পাশাপাশি 28 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদের অনেকে আমরা দেখেছি, ঠিক কতজন এসেছে সেটি কিন্তু আমরা এখন এখান থেকে বলতে পারছি না। তবে এই আদালতের কার্যক্রম যখন শেষ হবে, অর্থাৎ তিনি যে আত্মসমর্পণ করেছেন, তার আইনজীবীরা জামিন আবেদন করেছেন তার পক্ষে, এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনার পরে কিন্তু আইনজীবীদের কাছ থেকে আমরা এই মামলার বিষয়ে আমরা সবকিছু জানতে পারবো এবং দর্শকদের সেটি জানিয়ে দিতে পারবো। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাজু। মহানগর দায়রা জজ আদালতের বাইরে থেকে জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। আজ চূড়ান্ত হচ্ছে সংশোধিত এডিপি। রাজধানীর শেরেবাংলার নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, আপনি জানেন যে আসলে গত কয়েকটি অর্থ বছর ধরে আমাদের যে জিডিপি প্রবৃদ্ধি সেটি কিন্তু 6-এর ঘরে আটকে ছিল। তো আজ সকালে কিছুক্ষণ আগে কিন্তু এই আমার পিছনে যে এনএসি সম্মেলন কক্ষ, এখানে এই জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠক শুরুর আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে এবারে আমাদের যে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসের যে জিডিপি প্রবৃদ্ধি সেটি কিন্তু 7% বা 7-এর ঘরে কিন্তু স্পর্শ করেছে। 7.05% এবছর প্রথম 9 মাসে যে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আসলে এই সময়ের মধ্যে আমাদের যে গড় মাথাপিছু আয়, সেই মাথাপিছু আয়ও কিন্তু কিছুটা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আজকে যে জাতীয় অর্থনৈতিক পরিষদের যে বৈঠক, এই বৈঠকে কিন্তু চলতি অর্থ বছরের জন্য যে উন্নয়ন বাজেট যেটি ছিল বা এডিপি যেটি ছিল সেটি কিন্তু আজকে আবারও রিভিউ হওয়ার কথা আমরা জানতে পেরেছি। যতদূর আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত যে সরকার যে বাজেটের সময় যে ঘোষণা দিয়েছিলেন যে উন্নয়ন বাজেটের যে আকার ছিল সেই আকার হয়তো কিছুটা কাটছাট হবে। যদিও এটি আসলে একটি নিয়মিত ঘটনা, কারণ আসলে এর আগের অর্থ বছরগুলোতে আমরা দেখেছি যে আসলে অর্থ বছরের যে উন্নয়ন ব্যয়ের যেটা প্রাক্কলন করা হয় সেটি সাধারণত সবসময় বেশি থাকে এবং বাস্তবায়নের ভিত্তিতে এবং পরবর্তীতে আসলে যখন এই উন্নয়ন প্রক্রিয়া চলতে থাকে সেই উন্নয়ন প্রক্রিয়ায় আসলে অনেক সময় আমরা দেখেছি অনেক উন্নয়ন প্রকল্পেই কিন্তু যে নির্ধারিত ব্যয় বা প্রাক্কলিত ব্যয় তার চেয়ে অনেক বেশি খরচ হয়। আবার কিছু কিছু উন্নয়ন প্রকল্পে আমরা দেখেছি যে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে কিন্তু কমও খরচ হয়। সেই সঙ্গে আসলে তারই ধারাবাহিকতা আসলে সবসময় অতীতের মতোই আমরা দেখেছি। অতীতেও আমরা দেখেছি যে অর্থ বছরের 8ম বা 9ম মাসে কিংবা 10ম মাসে গিয়ে কিন্তু আসলে অর্থ বছরের যে উন্নয়ন যে ব্যয়টি ধরা হয় বা এডিপি যেটি ধরা হয় সেই আকারকে কিন্তু রিভাইজড করা হয়, যেটিকে আমরা আরইডিপি বা রিভাইজড এডিপি হিসেবে আসলে জেনে থাকি। তো এবারও কিন্তু তার ধারাবাহিকতায় আসলে সেই বৈঠকটি কিন্তু ভিতরে চলছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভাপতিত্বে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে এবং সকল মন্ত্রণালয়ের যে প্রতিনিধিরা তারা কিন্তু এখানে আছেন। মন্ত্রী এবং সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা তাদের এই যে 2015-16 অর্থ বছর যে অর্থ বছরটি চলছে, ইতিমধ্যে 9 মাস অতিবাহিত হয়ে গেছে। এই অর্থ বছরে আসলে তাদের যে উন্নয়ন ব্যয় এবং উন্নয়ন পরিকল্পনা তার হিসাব বা খতিয়ান নিয়ে কিন্তু তারা আজকে এখানে বসেছেন এবং অর্থ বছরের শুরুতে যে লক্ষ্যমাত্রা নিয়ে আসলে এই অর্থ বছরটি শুরু হয়েছিল সেই অর্থ বছরের বেশিরভাগ সময় পেরিয়ে যাওয়ার পরে এখন কি অবস্থায় তারা আছেন, তাদের অর্জন এবং সামনের যে আরো 2 মাস বা 3 মাস বাকি রয়েছে সেই দিনগুলোতে আসলে কতটুকু অর্জন করা সম্ভব সেই খতিয়ান কিন্তু আসলে প্রধানমন্ত্রীর সমীপে তারা আসলে পেশ করার জন্য কিন্তু এই মিটিংয়ে কিন্তু বসেছেন। তো এই বৈঠক শেষ হওয়ার পরে হয়তো আমরা আরো তথ্য উপাত্ত পাবো আসলে এই চলতি অর্থ বছর সম্পর্কে। আমাদের
জিডিপি এবং মাথাপিছু আয় সম্পর্কে এবং নতুন যে উন্নয়ন নতুন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ হবে উন্নয়ন বাজেটে সেটি সম্পর্কেও। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। সংশোধিত টিভি চূড়ান্ত করার জন্য রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক চলছে। সেই বৈঠকের বিস্তারিত জানছিলাম সহকর্মী মোস্তফা মাহবুবের কাছ থেকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ ডলার ফিলিপিন্সে পাচারের বিষয়ে আজ দেশটির সিনেটে চতুর্থ দফায় শুনানি হবে। এই শুনানিতে যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তা। চলতি অধিবেশনে দেশটির ব্যুরো অব ইন্টারনাল রেভিনিউ BIR এর কমিশনার কিম হেনরেসকে উপস্থিত থাকতে বলা হয়েছে সিনেটের দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটি। মুদ্রা রূপান্তর প্রতিষ্ঠান ফিলরেমের কর পরিশোধের বিষয়ে হেনারেসকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সিনেটর সার্জিও ওসমেনা। এদিকে সিনেটের প্রেসিডেন্ট রালফ রেক্টো দেশটির রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আজকের অধিবেশনে অব্যাহতি পাওয়া RCBCর জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো, ক্যাসিনো ব্যবসায়ী কিম অং এবং ফিলরেমের কর্মকর্তারা প্রথমবারের মতো একসাথে মুখোমুখি হবেন। সোমবার ফিলিপিন্সের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে $8,32,000 ফেরত দিয়েছেন রিজার্ভের অর্থ চুরির সঙ্গে জড়িত চীনা ব্যবসায়ী কিম অং। সেই সাথে কিম তৃতীয় দফায় আরও $97,68,000 আগামী 15 দিনের থেকে 30 দিনের মধ্যে ফেরত দেবেন বলেও জানিয়েছেন কিমের আইনজীবী। এর আগে এক সপ্তাহ AMLCর কাছে $46,36,000 ফেরত দেয় কিম অং। দেখছেন এই সময়ের বাণিজ্য, আমাদের সঙ্গে থাকুন। আবারও জাতীয় গুরুত্বপূর্ণ কিছু খবর। চট্টগ্রামের বাঁশখালীতে ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় 57 জনের নাম উল্লেখ করে 3000 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ও নিহতদের পরিবার। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে জেলা প্রশাসন ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে। গতকাল সন্ধ্যায় বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে দুদল গ্রামবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়। আহত হন 11 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। এদের মধ্যে 4 জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ জানায়, বাঁশখালীর গন্ডামারায় প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জমি অধিগ্রহণ নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষই সোমবার একই স্থানে সমাবেশ ডাকে। বিশৃঙ্খলা এড়াতে সমাবেশের স্থলে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। 144 ধারা ভেঙে সোমবার বিকেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলি ছুড়লে পুলিশের উপর হামলা চালায় গ্রামবাসী। এরপর দফায় দফায় পুলিশের সঙ্গে দুদল গ্রামবাসীর সংঘর্ষে 4 জন নিহত হন। আমাদের একটা সালাম খাওয়ার, ওরা কইতেছে সালাম খাওয়ার করতে, আমাদের জনগণ কইতেছে সালাম খাওয়ার হইও না। এটা নিয়ে দোনো পাল্টাপাল্টি গুলি হয়েছে। আমার দালালেরা যারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে নিয়ে কাজ করতেছে, তো ওরা কি করছে মানে জনসাধারণের উপর রাইফেল দিয়ে গুলি করছে। ইভেন মানে ওরা পুলিশ সহ ছিল ওখানে। দেশীয় অস্ত্র সহ তাদের কাছে কিছু আগ্নেয়াস্ত্র ছিল, পুলিশের উপরে গুলি করতে থাকে। তখন আত্মরক্ষার জন্য পুলিশ গুলি করেছে। আহত পুলিশ 11 জন, পাবলিক আরো 11-12 জন হয়েছে, টোটাল 20 জনের মতো আহত হয়েছে। সংঘর্ষে আহত 20 জনের মধ্যে 7 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ এবং এগুলা খুবই গুরুতর, মানে ঘাড়ের এক সাইড থেকে গুলি ঢুকে আরেক সাইড থেকে বের হয়েছে, এরকম একটা আছে। এরকম 2টা গুলিবিদ্ধ, আর একটা অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ফ্র্যাকচার নিয়ে আসছে, আরেকটা আমাদের এই ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে, ওইটা একটু কম, মাইনর ইনজুরি। চলতি বছর বাঁশখালী উপজেলার গন্ডামারায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। এসালাম গ্রুপের উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ ও চীন যৌথভাবে অর্থায়ন করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বকেয়া মজুরি সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা ধর্মঘটের পাশাপাশি খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে। সকাল 7টায় নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শ্রমিকরা। এই সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পাশাপাশি দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। এই সময় দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এদিকে ধর্মঘট ও অবরোধের কারণে সকালে খুলনা রেল স্টেশন থেকে উত্তরবঙ্গ ও রাজধানী ঢাকা সহ দেশের অন্য গন্তব্যে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। দর্শক, বকেয়া মজুরি সহ 5 দফা দাবিতে খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে ধর্মঘটের পাশাপাশি খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে শ্রমিকরা। আমরা আপনাদের জানিয়েছি। এই মুহূর্তে খালিশপুর নতুন রাস্তা মোড় এলাকায় আছেন আমাদের সহকর্মী তারিকুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। তারিকুল।
গত 2 দিন ধরে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা তাদের দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে আন্দোলন করছে। গতকাল থেকে যে ধর্মঘট শুরু হয়েছিল ভোর 6টা থেকে, পাটকলে কিন্তু সেই ধর্মঘট অব্যাহত রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আজকে আরেকটু সংযোজন হয়েছে, নতুন সংযোজন, সেটি হচ্ছে সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি। তো খুলনায় নতুন খালিশপুরের যে নতুন রাস্তা, এই নতুন রাস্তা মোড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিকরা প্রধান সড়ক অবরোধ করে খুলনা ঢাকা যে সড়কটি, এই সড়ক অবরোধ করে তারা সকাল ভোর 6টা থেকে এই আন্দোলন কর্মসূচি পালন করছে এবং তারা তাদের দাবি নিয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে এবং খণ্ড খণ্ড মিছিলও তারা করছে। এবং আমরা দেখেছি যে খুলনা যশোর মহাসড়কের একটা অংশ প্রায় 4-5 কিলোমিটার জুড়ে কিন্তু এই আন্দোলন চলছে। যেহেতু 7টি রাষ্ট্রায়ত্ত পাটকলে প্রায় 50,000-এরও বেশি শ্রমিক, বদলি এবং স্থায়ী শ্রমিক সবাই কিন্তু আজকে এরা রাজপথে তাদের বকেয়া বেতন এবং মজুরি সহ এখানে নতুন পাট ক্রয়, এছাড়া বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, এই ধরনের কর্মসূচি তারা এই দাবিতে, এই 5 দফা দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছে। তো এখানে আমরা একটি জিনিস বলে রাখি যে গতকাল তাদের আন্দোলনটা সীমাবদ্ধ ছিল মিল গেটে, স্ব মিল গেটে, সেখানে শ্রমিকরা জড়ো হয়ে তাদের আন্দোলন সংগ্রাম করেছে এবং আজকে কিন্তু এটা নতুন রাস্তা মোড়ে এসে তারা এখানে আন্দোলন করছে। পাশাপাশি রেলপথ অবরোধের কারণে কিন্তু খুলনার থেকে সকাল থেকে কিন্তু কোনো ট্রেন কিন্তু ছেড়ে যায়নি। আমরা খুলনা থেকে সকালে উত্তরবঙ্গ এবং ঢাকা অভিমুখে যে ট্রেনগুলো যায় সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো আমরা একটু আগে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বিজেএমসি চেয়ারম্যানের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে এবং সমাধানের এই বিষয়টি সমাধানের জন্য তারা জোর চেষ্টা চালাচ্ছেন বলে বিজেএমসি চেয়ারম্যান খুলনা জেলা প্রশাসককে আশ্বস্ত করেছেন। তো এই ছিল আমার কাছে রাজু খুলনার নতুন রাস্তা মোড় থেকে 7টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ। খুলনা থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। নীতিমালা না থাকলেও রাজধানীতে রমরমা ব্যবসা করছেন কয়েক হাজার স্বর্ণ বন্ধকি ব্যবসায়ী। জুয়েলারি ব্যবসার আড়ালে অনেকেই এই ব্যবসা করছেন বলে জানায় বণিক সমিতি। ব্যবসায়ীরা বলছেন এই কার্যক্রমের মাধ্যমে নগদ টাকা পেয়ে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে এই ব্যবসায়ীদের বড় অংশেরই লাইসেন্স না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। নীতিমালা না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। সেলিম আহমেদের ক্যামেরায় বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। রাজধানীর তাঁতিবাজারে সারিবদ্ধ এ দোকানগুলো স্বর্ণবন্ধকি ব্যবসায়ীদের। এখানে স্বর্ণের প্রাচুর্যময় প্রদর্শনী না থাকলেও স্বর্ণ কেনা বেচা সহ বন্ধকি ব্যবসা চলে সব সময়। প্রয়োজনের তাগিদে এখানে নিজের প্রিয় অলংকার বন্ধক রাখতে আসেন অনেকেই। বাজার মূল্যের চেয়ে প্রায় 10,000 টাকা কমে বন্ধক নেওয়া হয় প্রতি ভরি স্বর্ণ। এতে সুদের হার রাখা হয় 3 থেকে 5%। ব্যবসায়ীরা বলছেন এতে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। বন্ধকি রাখতে আসে বিভিন্ন কারণে, হঠাৎ করে অনেক টাকা প্রয়োজন পড়লো, 50,000, 1 লাখ, যাই হোক, কার কাছ থেকে এই টাকাটা নিবে? অনেক বাসায় যদি কিছু গয়নাগাটি থাকে ওইটা রেখে কিছু বন্ধকিটা রেখেই মনে করে নিয়ে গেল কিছু টাকা। তবে স্বর্ণ বন্ধক রাখতে আসা এমন গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীর সাথে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যান। জুয়েলারি আইনে লাইসেন্স নেয় এ ব্যবসার সরকারি কোনো নীতিমালা না থাকলেও সমিতির নীতিমালাকেই মুখ্য করে তুলে ধরেন এই ব্যবসায়ী। আমাদের যে লাইসেন্স দিচ্ছে, লাইসেন্সের একটা তো নীতিমালা অবশ্যই আছে। তারপরে আমাদের একটা নিজস্ব একটা নীতিমালা, যেরকম কাস্টমারে বলে দেয় যে 4 মাস 5 মধ্যে না নিলে কিন্তু ভাঙে ফেলবো, এরকম অনেকেই বলে। কিন্তু আমরা বলি যে দাদা, যতদিন পর্যন্ত আমরা রাখতে পারবো, আপনার লাভে আসলে যতদিন আপনার মাল থাকবে ততদিনই আমি রাখতে পারবো। পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 এর বিধান অনুযায়ী জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখা থেকে গোল্ড ডিলিং লাইসেন্স নিতে হয় ব্যবসায়ীদের। ওই বিধানে স্বর্ণ বন্ধকি ব্যবসার কোনো নিয়ম না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বন্ধকির যে বিষয়টি, এটি যেহেতু নীতিমালা নাই কোনো, সেক্ষেত্রে আমরা হয়তো এটিকে অ্যালাউ করবো না। আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি আমরা এবং তাদেরকে আইনের আওতায় এনে যাতে এটি বন্ধ করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করছি। নগরীর প্রায় 5,000 বন্ধকি ব্যবসায়ীর মধ্যে নিবন্ধন আছে মাত্র 250টি প্রতিষ্ঠানের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। উপকরণের মূল্য বেড়ে যাওয়ার পাশাপাশি উৎপাদিত কাপড় বিক্রি করতে না পারায় হুমকির মুখে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর তাঁত শিল্প। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া এই পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছে রাখাইনরা।
শিল্পকে বাঁচাতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণের দাবি জানিয়েছে রাখাইন নেতারা। অবশ্য তাঁত বোর্ড বলছে এ ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় দম ফেলার ফুরসত ছিল না। দিনরাত তাঁতের খটখট শব্দে মুখর ছিল কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর রাখাইন পল্লী। রাখাইন নারীরা হাতে হাত মিলিয়ে বুনতেন বিছানার চাদর, থ্রি পিস, লুঙ্গি, ব্যাগ, ফতুয়া ও থান কাপড়। কিন্তু সেই ব্যস্ততা এখন আর নেই। সুতা, রং ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাঁত কারখানা। ফলে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন এখানকার রাখাইনরা। সুতার দাম বেশি, এই সমস্যা হচ্ছে, এই কারণে রং পাওয়া যাচ্ছে না। যতটুকু বেতন দিতেছি আমরা, ওনারা ওদের দিয়ে পোষাইতেছে না, তো সেই জন্য আমরা একটু বন্ধ হয়ে গেছে। কেউ বসে থাকতো না আগে, এখন তো প্রায় বলতে গেলে সবাই বসে, কাজ নেই। এ শিল্পকে বাঁচাতে সরকারের স্বল্প সুদে ঋণের দাবি জানালেন রাখাইন সম্প্রদায়ের এ নেতা। ইন্টারেস্ট ছাড়া লোন টোন দিত তাঁতিদের, তো ওই ধরনের যদি কোনো প্রকল্প যদি বাস্তবায়ন করে তাহলে তো আমাদের মেয়েরা কিছুটা হলে উপকৃত হবে। তাঁত বোর্ডের কর্মকর্তা জানালেন এ শিল্পকে বাঁচাতে ঋণ প্রদান সহ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। 158 জনকে 30,60,000 টাকা প্রতি তাতে 10,000 টাকা করে ঋণ প্রদান করছি এবং এই ঋণ আদায় হইলে আমরা পর্যায়ক্রমে আরো ঋণ প্রদান করব। মহেশখালী উপজেলার 4টি রাখাইন পল্লীতে তাঁত কারখানা ছিল 400, কিন্তু বর্তমানে চালু আছে 30টি। আর এ পেশার সাথে জড়িত ছিল 500 রাখাইন পরিবারের 5,000-এর চেয়েও বেশি মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। অবৈধ বিলবোর্ডের নগরী সিলেট। এতে একদিকে নগরী যেমন সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। তবে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে কর্তৃপক্ষ নির্বিকার। আর বৈধ যে কয়টি বিলবোর্ড রয়েছে সেগুলো নিয়মের মধ্যে গড়ে ওঠেনি। এসবের অধিকাংশই হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুবই কাছাকাছি। এতে উদ্বিগ্ন বিদ্যুৎ বিভাগ। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। কোনো অনুমতি না নিয়েই সিলেট নগরীর মদিনা মার্কেটে সুনামগঞ্জ সড়কে বিশাল এই বিলবোর্ডটি তৈরি হয়েছে। শহরে এত বড় স্থাপনা কে বা কারা নির্মাণ করেছে সেটাও নাকি জানে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এভাবে গোটা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত অবৈধ বিলবোর্ড। তার সংখ্যা কত সেটারও কোনো সঠিক তথ্য নেই সিটি কর্পোরেশনের হাতে। এগুলোর কোনোটির মালিক সরকার দলীয় লোক, আবার কোনোটা স্বয়ং সিটি কর্পোরেশনের কাছের মানুষের। শুধু তাই নয়, অবৈধ বিলবোর্ড স্থাপন করে ভাড়া দিয়েছে পুলিশও। আবার এই বিলবোর্ডগুলো গড়ে তোলা হয়েছে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের পাশে। প্রতিনিয়ত একটা ভয়ে থাকি আমরা, কখন বিলবোর্ড পড়ে যায় আমাদের উপরে। অতীতে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে সেখানে বিলবোর্ড, এটা আসলে তো শহরের সৌন্দর্যের ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে। কয়েক মাস আগে সুবহানীঘাট এলাকায় 11,000 ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর এই বিলবোর্ডটি ভেঙে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে জানমাল রক্ষা পেলেও কয়েকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এলাকাটি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অভিযোগ, তাদের অনুমতি না নিয়েই সিটি কর্পোরেশন বিদ্যুৎ লাইনের পাশে স্থাপন করছে বিলবোর্ড। বিদ্যুতের লাইনের নিকটবর্তী যদি কোনো বিলবোর্ড তৈরি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুমতি নেওয়া একান্ত দরকার। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নিয়মিতই অভিযান চলছে। আগামীতে বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় করে বিলবোর্ড বসানোর কথা জানালেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। বিভিন্ন সংস্থা চায় যে তারা বোর্ডগুলো বসাতে, তবে আমরা এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধির জন্য বিলবোর্ড প্রয়োজন হলেও সেগুলো যেন পরিকল্পিত হয়, এমন তাগিদ নগরবিদদের। স্পেসিফিক কিছু স্পট আছে, ওই স্পটে যেন দেওয়া হয়, সেখান থেকেই সিটি কর্পোরেশন রাজস্ব পাবেন। সিলেটে সিটি কর্পোরেশনের অনুমোদিত বিলবোর্ডের সংখ্যা মাত্র 201টি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শতবর্ষী গাছ কেটে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আছেন সেখানে আমাদের সহকর্মী সজল দাস। আমরা চলে যাচ্ছি তার কাছে। সজল। রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক 21 হলের পাশে বাবুপুরা যে পুলিশ ফাঁড়িটি রয়েছে, এই পুলিশ ফাঁড়িতে গাছ কেটে একটি বহুতল ভবন, পুলিশের যে ফাঁড়ি, সেই ফাঁড়িতে পুলিশদের থাকার জন্য একটি আবাসিক ভবন নির্মাণের চেষ্টা করা হচ্ছে এবং তারই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীরা রয়েছেন তারা এই মুহূর্তে আমার পিছনে মানববন্ধন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এই বিষয় নিয়ে আন্দোলন শুরু করেছেন। এবং গত 2 দিন আগে যে গাছটি কেটে এখানে পুলিশ ফাঁড়ির 10 তলা পুলিশ ফাঁড়ি নির্মাণের যে চেষ্টা করা
করা হচ্ছে এবং এখানে পুলিশদের একটি আবাসন ভবনও নির্মাণের জন্য তারা চেষ্টা করছেন। এবং যেটা আমি কথা বলেছিলাম সে তাদের সাথে যে তারা যেটি বলছেন যে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কাছ থেকে অনুমতি নিয়েই মূলত তারা এই ভবনটি নির্মাণ করার চেষ্টা করছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীরা আজকে এখানে আন্দোলন করছেন, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, শিক্ষক সবাই নির্বিশেষে এই আন্দোলন চালাচ্ছেন। এই মুহূর্তে বাবুপুরা যে পুলিশ ফাঁড়ির যেখানে আসলে গাছ কেটে পুলিশ ফাঁড়ির যে ভবনটি সেটি নির্মাণের চেষ্টা করা হচ্ছে, ঠিক সেই পুলিশ ফাঁড়ির সামনেই এখন তারা মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি কর্মচারী সমিতির সদস্যরা। তো এই মুহূর্তে আমি সেই মানববন্ধন তাদের সাথে রয়েছি। আজকে সকালে তারা এখানে একটি বিক্ষোভ মিছিল করে এখানে আসেন এবং এরপরে তারা আসলে এই মানববন্ধনটি শুরু করেন। তারা যেটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জমি, সেই জমি দখল করে যেন পুলিশের যারা এই কার্যক্রমটি হাতে নিয়েছেন 10তলা ভবন নির্মাণের, এই কার্যক্রমটি যেন বন্ধ করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গা সেই জায়গা যেন তাদেরই থাকে। তো এই মুহূর্তে এখানে একজনের সাথে কথা বলবো যিনি এই কর্মচারী সমিতির যিনি সভাপতি রয়েছেন তার সাথে, আর বলবেন যে আপনাদের আসলে আন্দোলনের কারণটা কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় অবস্থিত অস্থায়ীভাবে নির্মিত বাবুপুরা পুলিশ ফাঁড়ি এবং নীলক্ষেত পুলিশ ফাঁড়ি বিগত প্রশাসন স্বাভাবিক অবস্থার কারণে মানে কি আপনার অস্থায়ীভাবে নির্মাণ করেছিল এই পুলিশ ফাঁড়ি দুটি। কিন্তু অতি সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই বাবুপুরা পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা তারা অবৈধভাবে অনুমতি ছাড়াই তারা সকল বৃক্ষগুলি নিধন করে ফেলেছে, কেটে ফেলেছে এবং তারা জানতে পেরেছি তারা নাকি বহুতল ভবন নির্মাণ করবে। বিশ্ববিদ্যালয়ের জায়গায় যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এভাবে অবৈধভাবে বহুতল নির্মাণ করবে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে। এই পরিবেশ এই কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারিগরি কর্মচারী সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ কর্মচারী ইউনিয়ন যৌথ উদ্যোগে আজকের এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন রাজু, উনি যেমনটি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে কোনো প্রকার অনুমতি ছাড়াই পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিংবা পুলিশের যারা আবাসনের ব্যবস্থা করে থাকেন তারা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের একটি অনুমতি নিয়ে তারা আসলে এই কাজটি শুরু করেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সম্পত্তির যে দলিলাদি রয়েছে সেখানে আসলে যে নিয়ম কানুন রয়েছে যে ঢাকা এই বাবুপুরা যে পুলিশ ফাঁড়িটি এর সাথে পাশাপাশি নীলক্ষেত পুলিশ ফাঁড়ি রয়েছে, এই দুটি পুলিশ ফাঁড়ি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে জমি সেই জমির মধ্যে দেখানো হয়েছে। তাতে বলা চলে যে একদিকে যেমন বৃক্ষ নিধন করে এই পুলিশ ফাঁড়ির যে বহুতল ভবন সেটি নির্মাণের চেষ্টা চলছে, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারী সমিতির যে নেতৃত্ব নেতা এবং কর্মীরা রয়েছেন তারা জানাচ্ছেন যে এই জমিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনুমতি না নিয়ে কোনোভাবেই তারা এই ভবন নির্মাণ করতে দিবেন না। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানববন্ধনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার সজল দাস। আগামী 10 এপ্রিল থেকে কৃষকের কাছ থেকে প্রতি কেজি 28 টাকা দরে 2 লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গতকাল দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এদিকে বর্তমানে চালু থাকা ভিজিএফ কার্ড বাতিল করে জুলাই থেকে দেশের 50 লাখ দরিদ্র পরিবারকে সুলভ মূল্যে গম বা চাল বিতরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বর্তমানে সরকারি খাদ্য গুদামগুলোতে চাল ও গম মিলিয়ে প্রায় 12,09,000 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে 3,26,283 মেট্রিক টনেই গম থাকলে পরে সবাই তুলে বের হবে। এই অবস্থায় চলতি মৌসুমে আরও গম কেনার পাশাপাশি খাদ্য সংগ্রহ ও মূল্য নির্ধারণ করতেই সচিবালয়ে বৈঠক করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। গত বছর একই সময়ে 1.5 লাখ মেট্রিক টন গম ক্রয়ের সিদ্ধান্ত হলেও এবার আরও 50,000 মেট্রিক টন বেশি অর্থাৎ 2 লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও কৃষি মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরও কৃষকের কাছ থেকে গম কেনার সিদ্ধান্ত নেওয়া হলো। 2 লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করব, মূল্য 28 টাকা। 10 এপ্রিল থেকে শুরু হয়ে আগামী 31 মে পর্যন্ত সেই সংগ্রহ চলবে। এদিকে দেশের হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিতে আগামী জুলাই থেকে 50 লাখ পরিবারকে সুলভ মূল্যে 30 কেজি করে চাল অথবা গম বিতরণের সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। আগামী অর্থ বছর থেকে 50 লক্ষ পরিবারকে প্রতি পরিবারকে 30 কেজি করে প্রতি মাসে আমরা সুলভ মূল্যে আমরা চাল বা গম আমরা বিতরণ করব। সেই মূল্যটা এখনো নির্ধারণ হয় নাই। ভিজিএফ আমরা উঠিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি।
বিজিএফ উঠিয়ে দেবে। বিজিএফ কার্ডধারী যারা, সেই ধরনের হতদরিদ্র মানুষের মধ্যেই এই সুলভ মূল্য কার্ড বিতরণ করা হবে। কৃষকের উৎপাদন খরচ কেজি প্রতি 27 টাকা হিসেবে 1 টাকা লাভের বিষয়টি বিবেচনায় রেখেই সরকার গম ক্রয়ের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তরে সরকারকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। গতকাল সকালে রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সুবহান। এছাড়া কারখানা মালিকদের সদিচ্ছার অভাবেই সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সাভারে ট্যানারি স্থানান্তর সম্ভব হচ্ছে না বলেও দাবি করে সংগঠনটি। পাশাপাশি সাভারে কারখানাগুলোর অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি তদারকি করতে প্রকল্প এলাকাতেই প্রকল্পের প্রধান কার্যালয় স্থাপন করারও দাবি জানান তারা। আসলে সেই জায়গায় আমি বলছি তাদের আগ্রহ, সদিচ্ছা এগুলোর অভাব আছে, এই জন্য এগুলি হচ্ছে না। তাই আমরা দাবি করব সরকারকে তার সিদ্ধান্তে অটল থাকতে, কারণ আমরা হাজারীবাগ আমাদের যেই পরিমাণ ক্ষতি করছে, এই ক্ষতি আরো একদিনও হোক এটা আমরা চাই না। যেসব শিল্প প্রতিষ্ঠান স্থানান্তরে ব্যর্থ হবে তাদের সেখানে প্লট বাতিল করা এবং হাজারীবাগে তাদের গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন সহ তাদের বিরুদ্ধে সরকারের যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। শুধু আর্থিক সহযোগিতা নয়, কুটির শিল্পের সম্প্রসারণ আর নতুন উদ্যোক্তা তৈরিতে দরকার বাজার ব্যবস্থার উন্নয়ন। এমনকি অধিকাংশ সময়ে পণ্য বিক্রির ক্ষেত্রেও উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম পেতে ভোগান্তিতে পড়তে হয় বলেও অভিযোগ দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এসএমই মেলায় এসব কথা বলেন উদ্যোক্তারা। তবে দর্শনার্থীরা বলছেন দেশের কুটির শিল্প ব্যবসা ক্রমেই হয়ে পড়ছে উৎসব কেন্দ্রিক, যার প্রভাবেই ভালো মানের পণ্য উৎপাদন কমছে। জুবাইর ফয়সালের প্রতিবেদন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজন করেছে চতুর্থ জাতীয় এসএমই মেলা। কিন্তু প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে কর্মকাণ্ডের বিস্তর ফারাক দেখা গেছে মেলা প্রাঙ্গণে। বেশ কয়েকটি স্টল বরাদ্দ দেয়া হলেও এখনো পড়ে আছে ফাঁকা। আবার কোনো স্টলে মানুষের উপস্থিতি না থাকলেও বিদ্যুতের অপচয় করে সেখানে দিব্যি চলছে বৈদ্যুতিক পাখা। এসব অব্যবস্থাপনার ব্যাপারে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম। মেলায় যা একটু ভিড় তার সবটুকুই নারীদের ব্যবহৃত শাড়ি, সালোয়ার কামিজ, গৃহস্থালী পণ্যের স্টলগুলোকে কেন্দ্র করেই। কুটির শিল্পের উন্নয়নে দেশীয় ক্রেতা নির্ভরতা কমিয়ে রফতানির লক্ষ্যে ভালো মানের পণ্য উৎপাদন বাড়ানোর পরামর্শ দিলেন মেলায় আসা দর্শনার্থীরা। আমাদের লাইফস্টাইল এত এক্সপেন্সিভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই হয়তো আমরা এখন ওই সেক্টরটাতে কম খরচ করছি। দেখা যাচ্ছে এমন একটা ড্রেস কিনছি, হ্যাঁ ঠিক আছে 6 মান্থস লাস্ট করলেও ইটস ফাইন। এমন না যে হ্যাঁ এই ড্রেসটা আমি অনেক দিন ধরে পরবো। অনেকগুলো জিনিস এখানে এসেছে, অনেক প্রতিষ্ঠানে এসেছে, তারা কিভাবে কি করছে, কি কি প্রোডাক্ট করছে, তারা র মেটেরিয়াল কোত্থেকে নিচ্ছে, কিভাবে বানাচ্ছে, এই সব কিছু আমরা এই ছাদ থেকে পাই। তবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মনে করছে শুধুমাত্র ব্যাংক ঋণেই সমাধান নয়, কুটির শিল্পে নতুন উদ্যোক্তা তৈরিতে দরকার শক্তিশালী বাজার ব্যবস্থা গড়ে তোলা। শুধু কিন্তু অর্থায়ন করলেই কিন্তু ব্যবসা হয় না। ব্যাংক তো টাকা দিচ্ছে কাজের জন্য, তো আমার তো কাজ থাকতে হবে, আমার বায়ার থাকতে হবে। বায়ারটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। বাংলাদেশে তো ধরেন এখনো ওভাবে ওদেরকে প্রমোট করার মতো প্লেসমেন্ট ছিল না। তো এখানে যেমন দেখছেন যে সবই কিন্তু আমাদের লোকাল প্রোডাক্ট, এরকম না যে অন্য কোনো প্রোডাক্ট আছে। তো আমার মনে হয় ওদের জন্য খুব হেল্পফুল। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহব্যাপী মেলায় আসতে পারবেন দর্শনার্থীরা। যদিও মেলা চলাকালীন কোনো সরকারি ছুটি না থাকায় পণ্য বিক্রি কিংবা প্রচারণা কোনোটাই ভালো হবে না বলেই মত উদ্যোক্তাদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। দুটি প্রতিষ্ঠান বা ব্যক্তির আন্তর্জাতিক আর্থিক লেনদেন কিংবা সেবা বিনিময়ের নামে বিলিয়ন ডলারের অর্থ পাচার করে আসছেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা। উন্নত বিশ্বের কয়েকটি দেশের দুর্বল আর্থিক আইনের সুযোগ নিয়ে কর ফাঁকি দিয়ে এই অবৈধ অর্থের পাহাড় গড়েছেন তারা। সম্প্রতি পানামার আইনি প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া নথিপত্রে উঠে এসেছে এমন তথ্য। আর এসব দেশের শীর্ষ 10-এর তালিকায় প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও পানামা। অর্থনৈতিক দুনিয়ায় এখন তুমুল আলোচনা ও সমালোচনার শীর্ষে রয়েছে পানামার আইনি প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির 1,10,00,000 গোপন নথিপত্র ফাঁস হয়ে যাওয়ায় বেরিয়ে এসেছে অর্থ পাচারে জড়িত ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের নামধাম। গেল 40 বছর ধরে এই প্রতিষ্ঠানটি তাদের ক্ষমতাধর মক্কেলদের কিভাবে অর্থ পাচারে সহায়তা করেছে এবং নিষেধাজ্ঞা এড়ানোর ও কর ফাঁকি দেওয়ার পথ দেখিয়েছে সেসব তথ্য পাওয়া যাচ্ছে এইসব নথিতে।
বাদ যায়নি রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানের মতো দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানরাও। সব মিলিয়ে বিভিন্ন দেশের 72 জনের নাম রয়েছে এই তালিকায়। রুশ মালিকানাধীন রাশিয়া ব্যাংকের মাধ্যমে বিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই। ফাঁস হওয়া নথি অনুযায়ী পুতিনের ঘনিষ্ঠজন সের্গেই রোলদুগিনের মালিকানাধীন ইন্টারন্যাশনাল মিডিয়া ওভারসিজ ও সোনাত্তি ওভারসিজের মাধ্যমে ভুয়া শেয়ার হস্তান্তর, জাল পরামর্শক চুক্তি, অবাণিজ্যিক ঋণ ও অবমূল্যায়িত সম্পত্তি কেনার মাধ্যমে অর্থ পাচার করেছেন পুতিন। অন্যদিকে পশ্চিমারা এ ধরনের অর্থ পাচারে ব্যবহার করেছে অফশোর কোম্পানিগুলোকে। আর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, বাহামা, সিসিলিতে থাকা এসব প্রতিষ্ঠানে আন্তর্জাতিক লেনদেন দেখিয়ে কালো টাকা পাচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাকসন ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, ইরাকের সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আয়াদ আলাউদি, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং চীনের ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান অন্তত 8 জনের গোপন সম্পদ থাকার তথ্য ফাঁস করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এসব নথিপত্রের ভিত্তিতে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, ব্রাজিল, ফ্রান্স ও সুইডেন। এজি মাহমুদ, সময় সংবাদ। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় $50 ট্রিলিয়ন গ্লোবাল ইলেকট্রিক নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাব দিয়েছে চীনের জাতীয় পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। এই প্রকল্প বাস্তবায়ন হলে অত্যাধুনিক নবায়নযোগ্য সোলার প্ল্যান্ট এবং উইন্ড টেকনোলজি ব্যবহার করে 2050 সাল নাগাদ পরিবেশ দূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বেইজিংস নেটওয়ার্ক নামে পরিচিত এই প্রকল্পটি অনুমোদন পেলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। তবে এক্ষেত্রে জ্বালানি স্বল্পতা, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। বর্তমান সৌরবিদ্যুৎ উৎপাদন এবং আলট্রা হাই ভোল্টেজ গ্রিড ব্যবহারের ক্ষেত্রে বিশ্বে শীর্ষে রয়েছে চীন। China produces about 35 to 40% of the solar PV globally. Over 95% of that product is already exported to US. দর্শক, এবার জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। গতদিন যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি, আজ কিন্তু তার একেবারেই উল্টো চিত্র। অর্থাৎ সকাল থেকে লেনদেন শুরু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সূচকে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেনের কাজ চলছে। ডিএসসির যে প্রধান সূচক এক্স, সেটি 10 পয়েন্ট কমে 4421 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1672 পয়েন্টে। এবং একই রকম অবস্থা ডিএসসির যে সরিয়া ইন্ডেক্স ডিএসসি এস, সেটিরও 1 পয়েন্ট কমে 1066 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন হয়েছে 15 কোটি টাকা। এর মধ্যে 39টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে এবং কমেছে 61টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম, এবং অন্যদিকে অপরিবর্তিত রয়েছে 29টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। শীর্ষ 20-এ যে অবস্থান করছে কোম্পানিগুলো, সেগুলো যদি আপনাদের জানাই তাহলে 1 নম্বর স্থানে আমরা দেখতে পাচ্ছি জিএসপি ফিন্যান্স লিমিটেড। এর প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 14 টাকা 60 পয়সায়, 15 টাকা 10 পয়সা সর্বোচ্চ দর এবং 14 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর। 2 নম্বর স্থানে অবস্থান করছে 110 টাকা দর নিয়ে যে কোম্পানিটি, সেটি ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড। এই কোম্পানিটির সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 111 টাকা 109 টাকা 90 পয়সা গত দিনের সর্বশেষ লেনদেন মূল্য। লঙ্কা বাংলা ফিন্যান্স রয়েছে 35 টাকা 80 পয়সা দর নিয়ে 3 নম্বর স্থানে, 36 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর এবং 35 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন ছিল 36 টাকা 10 পয়সা। ওয়ারিয়ন ফার্মা রয়েছে 4 নম্বর স্থানে, 37 টাকা 90 পয়সা দর নিয়ে 38 টাকা 40 পয়সা সর্বোচ্চ এবং 37 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 38 টাকা 20 পয়সা। তিতাস গ্যাস রয়েছে 5 নম্বর স্থানে, 47 টাকা 70 পয়সা দর নিয়ে 48 টাকা 90 পয়সা সর্বোচ্চ, 47 টাকা 50 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 48 টাকা 40 পয়সা। ইবনে সিনা রয়েছে 184 টাকা দর নিয়ে 6 নম্বর স্থানে, শীর্ষ 20-এর 185 টাকা সর্বোচ্চ দর, 182 টাকা 20 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 184 টাকা 10 পয়সা। 7 নম্বর স্থানে রয়েছে 30 টাকা 40 পয়সা দর নিয়ে যে কোম্পানিটি, সেটি গোল্ডেন হারভেস্ট
অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটির প্রতিটি শেয়ার এখন সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 30 টাকা 80 পয়সা, যদিও 30 টাকা 40 পয়সা এখন লেনদেন চলছে। 30 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর ছিল এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 30 টাকা 60 পয়সা। কেয়া কসমেটিক্স রয়েছে 14 টাকা 90 পয়সা দর নিয়ে 8 নম্বর স্থানে, 15 টাকা সর্বোচ্চ দর, 14 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 14 টাকা 80 পয়সা। ইভাদ অটোস রয়েছে 90 টাকা 20 পয়সা দর নিয়ে 9 নম্বর স্থানে, 91 টাকা 80 পয়সা সর্বোচ্চ, 90 টাকা 20 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 91 টাকা 10 পয়সা। এরপর বিএসআরএম লিমিটেড, এটি রয়েছে 184 টাকা দর নিয়ে শীর্ষ 20-এর 10 নম্বর স্থানে, 183 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর, 183 টাকা 90 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 186 টাকা 60 পয়সায়। 11তম স্থানে 37 টাকা 80 পয়সা দর নিয়ে অবস্থান করছে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই কোম্পানিটি সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছে 38 টাকা 30 পয়সা, 37 টাকা সর্বশেষ লেনদেন মূল্য এবং গত দিনের সর্বশেষ লেনদেন মূল্য একই। কেডি সল্ট লিমিটেড, এটি হচ্ছে 74 টাকা 50 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 12 নম্বর স্থানে, 75 টাকা 70 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ লেনদেন মূল্য কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের। এটির সর্বনিম্ন লেনদেন মূল্য 74 টাকা 50 পয়সা এবং 75 টাকা গত দিনের সর্বশেষ লেনদেন মূল্য। কাস্টম ড্রাইসেল, এটি রয়েছে 13তম স্থানে, 94 টাকা 50 পয়সা দর নিয়ে, 95 টাকা 90 পয়সা সর্বোচ্চ এবং 94 টাকা 50 পয়সা নিম্ন লেনদেন মূল্য এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 94 টাকা 80 পয়সা। মোটামুটি এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ লেনদেন পরিস্থিতির খবরাখবর। দর্শক, আবারও জানিয়ে দিব এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় নিম্ন আদালতে বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণ, জামিন আবেদন। আজ চূড়ান্ত হচ্ছে চলতি অর্থ বছরের সংশোধিত এডিপি। অর্থ বছরের 9 মাসে 7.05% প্রবৃদ্ধি অর্জন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্স সিনেটে আজ 4র্থ দফায় শুনানি শুরু। যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তা। এবং নীতিমালা ছাড়াই রাজধানীতে চলছে স্বর্ণবন্ধকি ব্যবসা। বেশিরভাগেরই নিবন্ধন না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। দর্শক, এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।